ওং ভুং ভং ফট ফট টিকটিকাই নমঃ ফট ফট শট ছট ছট ফট। এই নাও, এই কাপড়টা এখন হয়ে গেছে জাদু কাপড়। কিন্তু মা, এটা তো কালো কাপড়। আরে বোকা মেয়ে, এই কাপড়ে আমি কালো জাদু করেছি, তাই কাপড় তো কালোই হবে। আরে ওকে ক্ষমা করে দিন, ও বাচ্চা মানুষ তো। দিন দিন কাপড়টা আমার হাতে দিন। আমি বলছিলাম কি, এই কাপড়টা দিয়ে আমার কাজটা হবে তো, হয়ে যাবে তো? কি মায়ার কালো জাদুর ওপর সন্দেহ? দে, শিগগিরই ফিরিয়ে দে কাপড়। না না না, দিন দিন দিন, আমি নিয়ে যাচ্ছি না। না, আমি একটু সন্দেহ করেছিলাম। জয় হোক মায়া মায়ের, জয় হোক জয় হোক। এরপর বিনিতা তার মেয়ে রবিনার হাত ধরে যখন ওই ভয়াবহ ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই মায়াদেবী তার হাতে লোহার বাটিটা মেঝেতে জোরে জোরে মারতে লাগলো। বোঝাই যাচ্ছিল যে মায়াদেবী খুব রেগে গিয়ে ওই বাসন বাজাচ্ছিলেন। ক্ষমা করে দিন মা, আমি তো দক্ষিণা নিয়ে এসেছি, কিন্তু রেখে দিতে ভুলে গেছি। ক্ষমা করে দিন মা। এই দিচ্ছি। এরপর বিনিতা একটা নোটের বান্ডিল বার করে মায়াদেবীর বাটিতে রেখে দিল। আর এরপর উনি চুপচাপ করে রবিনাকে নিয়ে বাইরে চলে আসেন। কে ছিলেন এই মায়াদেবী? আর রবিনাকে এই কালো কাপড়ই বা তিনি কেন দিলেন? আর সত্যি কি ওই কাপড় জাদুর ছিল? এই সব প্রশ্নের উত্তর জানার আগে আমরা জেনে নিই যে এই বিনিতা আর রবিনা কে ছিলেন, আর কালো কাপড়ই তাদের কেন দরকার ছিল। মা দেখো না, ওকে আজকেও আমার থেকে সুন্দর লাগছে। তোমার ওই মুলতানি মাটি লাগিয়েও আমার কিছুই হলো না। আচ্ছা, তাহলে চল আমার সাথে, আজকে আরো ভালো কিছু বানাবো। পাশের বাড়ি কাকিমা বলছিল যদি পাকা কলাতে। না মা, বাদ দাও, এসবে কিছুই হবে না। যদি কিছু করতেই হয় তবে আমার সাথে না, ওই রিনার সাথে করো গিয়ে। হ্যাঁ মানে, আমি ওর সাথে কি করব? এমন কিছু যাতে ওকে দেখতে একদম বিচ্ছিরি হয়ে যায় আর সবাই আমাকে সুন্দরী বলে, বুঝলে? মিনা রবিনার ছোট বোন ছিল, কিন্তু সৎ। 1 বছর আগে বিনার বাবা কেদারবাবু মারা যাওয়ার আগে রিনার দায়িত্ব রবিনার কাছে দিয়েছিল। এতে তো ভাবনার কি আছে মা? আমরা কিন্তু আমাদের সাথে ওকে রাখবো না। আরে বুদ্ধি দিয়ে কাজ কর, ফ্রিতে কাজের লোক পাওয়া যাচ্ছে, তাহলে রাখবো না কেন? আর এমনিতেও তোর বাবা আগে থেকেই মাথা খাটিয়ে সব ব্যবস্থা করে রেখে গেছেন। নিজের অর্ধেক সম্পত্তি ওর নামে করে গেছেন, তাই সব সম্পত্তি নিজের হাতে না আসা পর্যন্ত ওই মেয়েকে তো রাখতেই হবে, বুঝলি? এইভাবেই রিনা নিজের সৎ মা আর বোনের সাথে একই বাড়িতে থাকতে লাগলো। কিন্তু বাড়িতে ওর অবস্থা একটা কাজের লোকের মতোই ছিল। সারাদিন ও বাড়ির সমস্ত কাজ করত, তাও ভরপেট খাবার পেত না। বাকি সুখ সুবিধার সে তো কোনোদিন আশাই করেনি। কিন্তু এসব সত্ত্বেও রিনাকে যে একবার দেখে নিত, সে ওর প্রশংসা করেই যেত। আর ঠিক এই ব্যাপারটাই রবিনার হিংসার কারণ ছিল। মা, আমার কাছে পরিষ্কার কথা, আমার বার্থডে পার্টির আগে রিনার চেহারা যাতে নষ্ট হয়ে যায়, তাতে তুমি ওর মুখে গরম তেল ঢেলে দাও বা ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। না রে মা, আমাদের ইচ্ছা থাকলেও আমরা এটা করতে পারবো না, কারণ উকিলবাবু কি বলেছেন তোর মনে আছে তো? আমাদের কাছে থাকাকালীন ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা সম্পত্তির ভাগ পাবো না। কিন্তু মা, আমি এগুলো এখন আর সহ্য করতে পারছি না। সবকিছুই তো করে দেখে নিয়েছি, কিন্তু ও থাকতে কেউ একবার আমার দিকে তাকায় না। মা, আমার বার্থডে পার্টিতে সব ফ্রেন্ডদের সাথে রনিত তো আসছে। যদি রনিত ওকে দেখে ফেলে মা? না না মা, তুমি এক কাজ করো, নয় ওকে একটা ঘরে বন্ধ করে দাও, নয় ওকে কোথাও পাঠিয়ে দাও। আচ্ছা, তো পার্টিতে সমস্ত কাজ কে করবে? তুই চুপ কর, আমি এ ব্যাপারে একটা কিছু ভেবেছি। চল আমার সাথে, চল তুই। এরপর বিনিতা রবিনাকে নিয়ে মায়াদেবীর কাছে গেল, যিনি একজন বিখ্যাত তান্ত্রিক ছিলেন। তবে তুমি চাইছো যে তোমার সৎ মেয়েকে আমি কালা জাদু করে বিচ্ছিরি বানিয়ে দিই? হয়ে যাবে, কিন্তু দক্ষিণাটা একটু ভারী লাগবে। মা, ওসব নিয়ে আপনি ভাববেন না, ও ঠিক আপনি পেয়ে যাবেন। আপনি শুধু ওই মেয়েটার চেহারাটা বিচ্ছিরি বানিয়ে দিন, আর আমার মেয়ে রবিনাকে যেন সুন্দরী পুরীর মতো দেখতে লাগে এমন কিছু করে দিন, যাতে কেউ চোখ ফেরাতে না পারে। ঠিক আছে, তাহলে আমার কথা মন দিয়ে শোনো। আমি একটা কালো জাদু করা কালো কাপড় দেব। ওই কাপড়ের একটা অংশ তোমার সৎ মেয়ের জন্য, আর অন্য অংশটা হবে তোমার নিজের মেয়ের জন্য, বুঝলে? কিন্তু কাপড় দিয়ে ওর চেহারা কি করে খারাপ হবে? মানে ওই কাপড় দিয়ে তৈরি যে কোনো জিনিস ওদের দুজনকেই পরতে হবে, তারপর যা চাইবে তাই হবে। রবিনা আর বিনিতা পুরো প্ল্যানটা সাজিয়ে নিয়েছিল। তান্ত্রিক মায়াদেবীর কাপড়টা যখন ওরা খুলে দেখলো, তখনই দেখলো কাপড়টা মাঝখান থেকে কাটা। একটা কাপড়ে রিনার নাম আর একটা কাপড়ে রবিনার নাম লেখা। এর কিছুদিন পর, এ কি করলে মা? একে তো একই রঙের দুটো কাপড়, তারপর একই ডিজাইনের দুটো গাউন বানালে।
এবার কি করে বুঝতে পারবো কোনটা আমি পরবো আর কোনটা ও পরবে? আরে খুব সহজ ব্যাপার। তোর গাউনে আমি গোল্ডেন বাটন লাগিয়েছি, আর ওই পোড়ার মুখের গাউনে না সিলভার বাটন। তাছাড়াও এই গাউনের ভেতরের দিকে তোমাদের দুজনের নাম লেখা ওই কাপড়ের টুকরোটাও রয়েছে। চল চল তাড়াতাড়ি করে ওর গাউনটাকে দিয়ে দিই, তারপর দেখবো দুই গাউনের চমৎকার। এরপর ওরা দুজনে রিনার কাছে পৌঁছালো ওই সিলভার বাটনের গাউনটা নিয়ে। রিনা, এই নে, মা তোর জন্য এই গাউনটা বানিয়েছে পার্টিতে পরার জন্য। না না দিদি, এটা তো খুব দামি মনে হচ্ছে, এটা তুমি পরো না, তোমাকে পরলে খুব ভালো লাগবে, আর জন্মদিন তো তোমার, আমি চাহক কিছু একটা পরে নেব। তুই কি কোনো কথা একবারে বুঝতে পারিস না? যেটা বলা হচ্ছে সেটা কর। জানি তোর অকাত নেই এত দামি গাউন পরার, কিন্তু আমাদের মনটা তো খুব দয়ালু, তাই তোকে এত দামি ড্রেস দিচ্ছি। কারণ পার্টিতে তুই খারাপ জামা কাপড় পরে ঘুরলে লোকেরা আমাদেরকেই খারাপ বলবে, তাই এটাই চুপচাপ পরে নে। রিনার ওই গাউন পরতে একটুও মন ছিল না, কারণ ও জানতো যে বিনিতা এটা মন থেকে ওর জন্য বানায়নি, কিন্তু তাও সে গাউনটা পরেই নিল। আর অন্যদিকে রবিনা আজকে খুব খুশি ছিল। আহা, আমার গোল্ডেন বাটন দেওয়া গাউন, এটা পরলে তো আমি পরীর মতো সুন্দরী হয়ে যাব, আর রুনিত হবে আমার, আর ওই রিনাকে সবাই ঘৃণা করবে। সত্যি বলছি মাইরি, যা আনন্দ হচ্ছে না আমার। এই বলে রবিনা গাউন নিয়ে রেডি হতে চলে গেল। তারপর পার্টিতে, আরে রনিত বাবা, তুমি এসে গেছো? রবিনা তো কখন থেকে তোমার খোঁজ করছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রবিনা কোথায় আন্টি? ও তো রেডি হচ্ছে। সত্যি আজকে ওকে না খুব সুন্দরী লাগছে। এমনিতেই তো মেয়েটা আমার সুন্দরী, তারপর ওই গাউন পরে না একদম পরীর মতো লাগছে। তুমি দেখলে না আর চোখ ফেরাতে পারবে না। বিনিতা বলেই যাচ্ছিল, কিন্তু রনিতের ওইদিকে কোনো খেয়ালই ছিল না, কারণ তার চোখ তো একটা জায়গায় আটকে গিয়েছিল। শুধু ও নয়, পার্টিতে থাকা সবাই ওর দিকেই তাকাচ্ছিল। বিনিতা এটা বুঝতে পেরে ওইদিকে তাকিয়ে দেখল, হে ভগবান, এটা কি করে হলো? এ তো আগের থেকেও অনেক বেশি সুন্দরী হয়ে গেল। এ কি করে হলো? আন্টি, এটা কে? এর থেকে সুন্দরী মেয়ে তো আমি আজ পর্যন্ত দেখিনি। আরে আরে, এত সুন্দরীও নয়। তুমি তো এখনো রবিনাকে দেখোনি, তাই বলছো। ও তো আমার বাড়ির কাজের লোক। দাঁড়াও, আমি রবিনাকে নিয়ে আসছি, দেখবে আমার মেয়ে কত সুন্দরী। এরপর বিনিতা রবিনার ঘরে দৌড়ে গিয়ে দেখল যে ওর ঘরে সব জিনিস ছড়িয়ে আছে। কিরে রবিনা মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা? এরপর যখনই রবিনা মুখ তুলল, ভয়ে তো বিনিতা চিৎকার করে উঠল। রবিনার হাতে আর মুখে লম্বা লম্বা চুল গজিয়ে গেছিল, আর চামড়া যেন পুড়ে গিয়েছিল। মোটের ওপর এখানে উল্টো চাল হয়ে গিয়েছিল। কিন্তু এটা হলো কি করে? কারণ তোমার টেলার ভুল কাপড়ে ফুল বোতাম লাগিয়ে দিয়েছিল। এই দেখো, এই কাপড়ে রিনার নাম লেখা আছে, যে গাউনটা তুমি আমাকে পরিয়ে দিলে। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। তাই রবিনাও নিজের ভুলের শাস্তি পেয়েছিল। তাই নিজের বার্থডে পার্টিতে নিজেই কারোর কাছে মুখ দেখানোর মতো ছিল না। কোমলের গায়ের রং কালো হওয়াতে ওকে শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হতো, আর ওর যা প্রীতির গায়ের রং ফর্সা হওয়াতে সবাই ওর খুব প্রশংসা করত। প্রীতি বৌমা, সব শাড়ি তো সুন্দর, আর তুমি তো ফর্সা, তোমাকে তো সব রঙই মানাবে, তাই তুমি যে শাড়িটা পরবে তাতেই তোমার সুন্দর দেখাবে। তবে আর কি, আমাদের শশী ঠাকুরপো তো ননদের গায়ের রঙই পেয়েছে। মা, আমি ভাবছিলাম কালকে শশী ঠাকুরপোর বিয়েতে এই শাড়িটা পরি। আরে বৌমা, তুমি যে রঙই পরো না কেন, সব মিলেমিশে তোমার ওই কালো রঙেই মিশে যাবে। কাপড় তো আমার প্রীতি বৌমাকে মানায়, আমার ফর্সা টুকটুকে প্রীতিমা যা পরে তাতেই সুন্দর লাগে। কলাবতীর এই কথা শুনে কোমল দুঃখ পেয়ে নিজের ঘরে এসে কাঁদতে লাগলো। কলাবতী সবসময় তার দুই বৌমা প্রীতি এবং কোমলের মধ্যে তুলনা করত, আর এতে কোমল সবসময় দুঃখ পেত। যদি আমার গায়ের রং কালো হয় তাতে আমার কি দোষ? আমি কখনোই এই বাড়ির বউয়ের দায়িত্ব পালনের কোনো খামতি রাখিনি, কিন্তু তাও সবাই প্রীতি বৌদিকে সম্মান করে আর আমায় অসম্মান। পরের দিন সবাই বিয়ের অনুষ্ঠানে পৌঁছলো। প্রীতি বৌদি, আমার একটা হেল্প করবে? তুমি একটু দেখবে কোমল বৌদি যেন আমার বিয়ের কোনো অনুষ্ঠানে না থাকে, না হলে আমার বিয়ের সমস্ত ফটো আর ভিডিও যে খারাপ হয়ে যাবে। চিন্তা করো না ঠাকুরপো, আমি ওকে তোমার আশেপাশে ঘেঁচতেই দেব না।
প্রীতি বৌদি, পিসিমা ঠাকুরপোর জন্য চন্দন পাঠিয়েছে। ঠাকুরপো যদি একটু পরে নিত। প্রীতি বৌদি, আমাকে এক গ্লাস জল দেবে? কোমল, ঠাকুরপোর জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো। কোমলকে জল আনতে পাঠিয়ে প্রীতি বিয়ের সব অনুষ্ঠানের কাজ শেষ করে সব আত্মীয়দের সঙ্গে ছবি তুলতে লাগলো। কোমল জল নিয়ে এসে এসব দেখে খুব কষ্ট পেল। বলছিলাম কি, আমার পায়ে তো খুব ব্যথা, তাই আমি বরযাত্রীদের সঙ্গে পায়ে না হেঁটে গাড়ি করে যাব। কোমল চোখের জল লুকিয়ে গাড়িতে উঠে পড়ল। এখন তো কোমল এইসব ব্যাপার নিয়ে প্রতিদিনই দুঃখী থাকতো। এক সকালবেলায়, মা আমি একটু বাজার থেকে আসছি। বাজার যাওয়ার জন্য তো বেরিয়েই পড়েছি, কিন্তু বাড়ি ফিরে আবার সবার অপমান সহ্য করার মতো সাহস আর আমার নেই। কিছুই বুঝতে পারছি না কি করব। আরে সামনে ওটা কি লেখা? কালো রং থেকে মুক্তি পাও, ফর্সা হয়ে এখান থেকে যাও। এটা কি করে সম্ভব? দেখি তো গিয়ে একবার। এটা তো দেখছি আয়নার দোকান, সব দিকেই শুধু আয়না আর আয়না। এসো, মায়ার ঝুলিতে সব কিছু পাবে। বলছি যে বাইরে যেটা লিখেছেন ওটা কি সত্যি? কালো থেকে ফর্সা করে দেব তোমার কায়া, নাম আমার মায়া। তোমার কি কালো রং পছন্দ নয়? না না, আমার গায়ের রং নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার শাশুড়ি মা আর যা আমাকে আমার গায়ের রং নিয়ে খুব কথা শোনায়, তাই আমি ফর্সা হতে চাই। আমাকে দয়া করে সাহায্য করুন। ঠিক আছে, তবে আমি তোমাকে জাদুর আয়নায় পাঠিয়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রেখো, এই আয়নার জাদু কিন্তু প্রত্যেক অমাবস্যা রাতে শেষ হয়ে যাবে, আর ওই রাতে যদি তোমায় কেউ দেখে নেয় তবে কিন্তু তুমি আর ফর্সা হতে পারবে না, সব সময়ের জন্য কালো হয়ে থাকবে। এই বলে মায়া কোমলকে ওই জাদুর দর্পণের মধ্যে পাঠিয়ে দিল। আর এর কিছুক্ষণ পর ও যখন আবার কোমলকে ফিরিয়ে আনলো, তখন কোমলের গায়ের রং ফর্সা হয়ে গেল। কি, এটা আমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এত সুন্দরী হয়ে গিয়েছি। এখন আর আমাকে কেউ অপমান করতে পারবে না, আর শাশুড়ি মা আর যা তো আমার দিকে তাকিয়েই থাকবে। আপনাকে অশেষ ধন্যবাদ, আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মায়ার জাদু দর্পণের সাহায্যে ফর্সা রং পেয়ে কোমল খুব খুশি ছিল, আর পাড়া প্রতিবেশীরা ওকে দেখে চমকে গিয়েছিল। আরে এই কলাবতীর ছেলের বউ কোমল না? আরে এত সুন্দর হলো কি করে? এর তো আগে গায়ের রং কালো ছিল। ব্যাপারটা যে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। সত্যি বলেছ গো দিদি, এ তো দেখছি রূপোর মতো পরিষ্কার হয়ে গেল। দেখে তো মনে হচ্ছে কোনো জাদুটোনা করেছে। তবে যাই বলো, এর মতো সুন্দরী আর এলাকায় কেউ নেই। নমস্কার আন্টি, আমি কোমল, চিনতে পারছেন না? এত অবাক হয়ে দেখছেন কেন আমাকে? কোমল বাড়ির ভিতরে গেল। কি ব্যাপার ম্যাডাম, আপনি কাকে চান? এত সুন্দর মহিলাটি কি একবার দেখি তো। মা, আমি কোমল, চিনতে পারছেন না? কোমল, তুমি এত সুন্দর কিভাবে হলে? আর তোমার গায়ের রং এত ফর্সা কি করে হলো? তুমি কি বাজার থেকে পুনর্জন্ম নিয়ে এসেছো নাকি? কোমল, কোন জাদুকর তোমার এমন কালো চেহারা ফর্সা বানালো? আপনাদের আম খাওয়া নিয়ে কথা না গাছগোনা নিয়ে। আমার গায়ের রং যখন কালো ছিল তখনও আপনাদের সমস্যা ছিল, আজ আমার গায়ের রং যখন ফর্সা হলো এতেও আপনাদের সমস্যা। যাই হোক, আমি খুব ক্লান্ত, আমাকে বিরক্ত করবেন না। আর প্রীতি বৌদি, পোলাও রান্না করার সময় একটু মটর বেশি করে দিয়ে দিও তো। আর মা, আমার শাড়িটা একটু প্রেস করে দেবেন, আমাকে রাতে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। আরে, এ আমাদের কোমল বৌমাই তো, নাকি এর জায়গায় অন্য কেউ এসে গেল? যার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতো না সে আজ তার সপ্তকে গাইছে। আর বাইরে এত মানুষের ভিড় কেন? আপনাদের কি চাই? আমি শুনলাম আপনার বৌমা নাকি কালো থেকে ফর্সা হয়ে গেছে। আমাদেরও তো দেখাও যে তোমার বৌমা এমন কি জাদু করে কালো থেকে ফর্সা হলো। এখানে কোনো তামাশা হচ্ছে না, আপনারা এখান থেকে জানতো। পরিলোক থেকে কোনো পরি নেমে আসেনি যার জন্য আপনারা এখানে ভিড় করছেন। কারা ছিল মা? অনেকের আওয়াজ শুনতে পেলাম, আমার সঙ্গে দেখা করতে এসেছিল। পাড়া প্রতিবেশীরা দেখতে এসেছিল যে তুমি এমন কি করলে যাতে তুমি এমন ফর্সা হয়ে গেলে। ও, তাতে কি হয়েছে? ওদের আসতে বলতে পারতে। এমনিতেও কিছুক্ষণ পরে নিউজ চ্যানেল থেকে আমার ইন্টারভিউ নিতে আসবে। ম্যাম, হঠাৎ করে আপনি আপনার রূপ পরিবর্তনের কথা ভাবলেন কেন? ব্যাস, এক রঙে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলাম, তাই চেঞ্জ করে ফেললাম। আর তাছাড়া আপনার পরবর্তী প্ল্যান কি? আপনি কি মডেলিং এর ব্যাপারে কিছু ভাবছেন? হ্যাঁ, সুযোগ পেলে নিশ্চয়ই মডেলিং করব।
কোমলের স্বভাবের এই পরিবর্তনে কলাবতী আর প্রীতি খুব বিরক্ত ছিল। সুবোধ মিসেস রয় তার ছেলের বিয়ের অ্যানিভার্সারির পার্টিতে আমাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছেন। তুমি যাবে তো? এখন এই মহারানী পার্টি অ্যাটেন্ড করবে আর আমি ঘরের কাজ করব? আমি কালী বাবা বাপের বাড়ি চলে যাব, নইলে এখানে আমাকে কাজ করে মারা পড়তে হবে। পরের দিন সকালে প্রীতি তার মায়ের শরীর খারাপের বাহানা দেখিয়ে সুজয়ের সঙ্গে তার বাপের বাড়িতে চলে গেল। আর সুবোধেরও বাইরে যাওয়ার ছিল। কোমল, প্রীতি বৌদি দাদার সঙ্গে মায়ের বাড়ি গেছে, আমিও কালকে বাড়ির বাইরে যাচ্ছি। তুমি কিন্তু মায়ের খেয়াল রাখবে। যাক, ভালোই হলো। সুবোধ অফিসের কাজে বাইরে চলে গেছে আর দাদা বৌদিও বাড়িতে নেই। আর আজ অমাবস্যার রাতে আমি আমার আগের রূপেই থাকবো। মা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, উনি কিছুই জানতে পারবেন না। ব্যাস, কোনোভাবে এই রাতটা কেটে যাক। সবাই চলে গেল আর কোমল রাত হতেই নিজের ঘরে চলে এলো। যাক, ভালোই হয়েছে, মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। মনে হয় আমার আসল রংটা ফিরে আসছে। আমার হাতগুলো কালো হতে শুরু করেছে। মনে হচ্ছে জাদু দর্পণের ক্ষমতা আজ রাতে আর থাকবে না। তাই তো আমি আবার আমার পুরনো রূপেই ফিরে এসেছি। তবে এখন শুয়ে পড়ি, সকাল হতেই তো সব আবার ঠিক হয়ে যাবে। আরে, এ তো মায়ের গলা, কোনো বিপদ হলো না তো? মা, কি হলো মা? হে ভগবান, বুকে ব্যথা। কোমল বৌমা, মনে হচ্ছে মায়ের কিছু একটা হয়েছে। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতেই হবে। কোমল কলাবতীকে নিয়ে তাড়াতাড়ি অটো করে হাসপাতালে পৌঁছল। কিছুক্ষণ পরে কলাবতী একটু সুস্থ হলো। কলাবতীকে হাসপাতালে নিয়ে আসার তাড়াহুড়োতে কোমল ভুলেই গিয়েছিল যে ওই দিন ছিল অমাবস্যার রাত, আর ও ছিল ওর আসল রূপে। কলাবতী ওর আসল রূপ দেখে নিলে কোমল কেঁদে ওকে সমস্ত ঘটনা জানায়। আমার প্রিয় বৌমা, ভুল তো আমারই হয়েছে। তোমার তো মন অনেক পরিষ্কার মা। তুমি তো আমাকে বাঁচানোর জন্য সবকিছু ভুলে গেলে মা। তুমি তো এটাও ভুলে গেলে মা যে যদি তোমায় কেউ দেখে ফেলে তাহলে এই ফর্সা হওয়ার জাদু নষ্ট হয়ে যাবে। আর এসবের জন্য তো আমিই দায়ী। মা, আপনি আমার কাছে সব থেকে বেশি দামি, সব থেকে মা। ওই দিনের পর থেকে সবাই কোমলের খুব প্রশংসা করত। আর কোমলও বুঝতে পেরেছিল যে দর্পণ শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই প্রকাশ করে। কেবলমাত্র মন থেকে সুন্দর ব্যক্তি সর্বত্র প্রশংসনীয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।